যেহেতু আজকে জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন 2024-25 অর্থ বছরে, তা নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন এম আজিজুর রহমান, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ সকালের আজকের আয়োজনে। বাজেট যেদিন পেশ করা হয় সবার আসলে আগ্রহ থাকে বাজেটের আকার কি হচ্ছে, কত টাকা ব্যয় ধরা হচ্ছে, কোন কোন খাতে কিভাবে খরচ হবে, এই হিসাবগুলো অনেক জটিল এবং কঠিন। কিন্তু বাজেট ঘোষণার পরে বাজারের পরিস্থিতি কি হবে, কোন পণ্যের দাম বেড়ে যাবে, কোনটির দাম কমে যাবে, এটির দিকে আগ্রহ থাকে। এই জায়গাটা আপনার কাছ থেকে শুরুতেই প্রশ্ন রাখতে চাই, বাজেটের পরে বাজারে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন? শুভ সকাল আপনাকেও এবং একাত্তর টেলিভিশনের সকল সবাইকে শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন, আসলে বাজেটের উপরে নজর থাকে মূলত দেশের সকল মানুষের, কারণ আগামী এক বছরে দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে এটা নিয়ে একটা রূপরেখা দেওয়া হয় এই বাজেটে। তো যতটুকু জানা গিয়েছে, আজকে যেহেতু তিনটায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করা হবে, এই বাজেটের আকার কিন্তু গত বছরের চেয়ে খুব বেশি বাড়ছে না। কারণ আমরা জানি এবছরের বাজেট প্রায় ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা বাজেট, যেটা গত বছরের সংশোধিত বাজেট থেকে 11%-এর মতো বেশি, কিন্তু যে ইনিশিয়াল বাজেট প্রপোজাল সেটা থেকে প্রায় 4.5% বেশি। তো আপনি যেটা বলছিলেন যে আসলে সাধারণ মানুষের দৃষ্টি হবে কোন কোন পণ্যের দাম বাড়বে, কোন কোন পণ্যের দাম কমবে, সেটার উপরেই আসলে সাধারণ মানুষের নজর সবসময় বাজেটের উপর থেকে থাকে। তো এবার বাজেটের একটা উল্লেখযোগ্য দিক আমরা দেখতে পাচ্ছি যে গত বেশ কিছুদিন যাবৎ কিন্তু মূল্যস্ফীতি একটা বড় একটা চ্যালেঞ্জ সরকার ফেস করছেন, এবং আমরা দেখেছি যে মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিট টাচ করেছে এবং এটা মাঝে মাঝে 10-এর উপরে চলে যাচ্ছে। তো সে কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার এই বাজেটে নিত্যপণ্য আমদানির জন্য কিছুটা কর রেয়াতের একটা প্রপোজাল হয়তো দিবেন বলে আশা করা যাচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে এটাই জানা গিয়েছে। সেই ক্ষেত্রে নিত্যপণ্য যদি দাম কিছুটা কমে, তাহলে সাধারণ মানুষের হয়তো হাসপাস অবস্থা কিছুটা হয়তো কমবে। আর এই বাজেটে যে ধরনের প্রপোজাল আমরা দেখছি ইনিশিয়ালি, সেটা যেমন বিত্তবানদের উপরে একটা এডিশনাল ট্যাক্স হয়তো ধরা হবে, যাতে ইনইকুয়ালিটিটা আসলে দূর করা যায় এবং টু ব্রিং অ্যাবাউট ইকুইলিব্রিয়াম সব সেক্টরের সাধারণ মানুষদের সাথে আসলে আয় বৈষম্যটা কমানোর জন্য। আর এই বাজেটে একটা বড় একটা বিষয়, যেটা গত কয়েক বছর যাবত, প্রায় মোর দেন 1 ডিকেডস যাবত যে চলমান একটা ছিল, যে সংসদ সদস্যদের গাড়ি আমদানির উপর যে বিনা শুল্কে ওনারা আমদানি করতেন, সেখানে সাধারণ জনগণ কিন্তু প্রচুর ট্যাক্স, যেটা 200 থেকে 300% ট্যাক্স দিয়ে কিন্তু গাড়ি আমদানি করে থাকতেন বা থাকেন। সেক্ষেত্রে সাধারণ সংসদ সদস্যরা কিন্তু বিনা শুল্কেই ট্যাক্স গাড়ি আমদানি করে সেগুলা ইউজ করতেন, এবং এমন দেখে গিয়েছে যে কোনো কোনো সংসদ সদস্য তাদের মেয়াদ পূর্তি বা পরে বা কাছাকাছি সময় কিন্তু ওগুলো বিক্রি করে দিয়েছেন, এই ধরনের অভিযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপ, যদিও সেটা কম পরিমাণ হবে, হয়তো অ্যারাউন্ড 43% বলে আমরা শুনেছি। এটা একটা অবশ্যই ইতিবাচক দিক, কারণ সংসদ সদস্য হচ্ছে রোল মডেল আসলে আমাদের সমাজের। কারণ সাধারণ সদস্যরা কিন্তু সংসদ সদস্যদের আচার আচরণ কথাবার্তা দেখে কিন্তু অনেকে শিখবে। সেক্ষেত্রে সাধারণ সদস্যদের একবার যদিও না হয়, এটা একটা ইনিশিয়াল একটা স্টেজ বা একটা নতুন একটা চিন্তা বা নতুন একটা ট্যাক্স মেজার ইম্পোজ করা হলে সাধারণ মানুষ কিছুটা হয়তো ফিল বেটার। আর যেটা আমরা দেখেছি বাজেটে মূলত আপনার ফ্রিল্যান্সিং অ্যাক্টিভিটি বা অন্যান্য আইসিটি সেক্টরের প্রণোদনা হিসাবে আইসিটি সেক্টরের আপনার ট্যাক্স যেটা রেট সেটা মনে হয় অব্যাহত থাকবে, এবং ল্যাপটপ আমদানিতে আপনার শুল্ক কিছুটা কমানো হতে পারে। জি, আর আমরা সকালে যখন পত্রিকাগুলো দেখছিলাম তখন প্রত্যেকটি পত্রিকার শিরোনামই ছিল আসলে কোথায় খুব একটা আশাবাদের জায়গা নেই, সব জায়গায় বাজেট নিয়ে এক ধরনের বলা হচ্ছে যে আশঙ্কার জায়গা রয়েছে এবং করের আওতা বাড়ানো হচ্ছে। আপনিও বলছিলেন কয়েকটি বিষয়, তার মধ্যে
মধ্যবিত্তের উপর চাপ পড়বে, কারণ বলা হচ্ছে যে ভ্যাটও যেহেতু অনেক কিছুতে আরো বাড়ানো হচ্ছে এবং কার্যকরও হচ্ছে, সেখানটায় দেখা যাবে যে মানুষের জীবন যাত্রার যে ব্যয় সেটির উপর সামগ্রিকভাবে গিয়ে প্রভাব পড়বে। জি হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে বিভিন্ন যেমন ইলেকট্রনিক্স পণ্যের উপরে অবশ্যই এডিশনাল ট্যাক্স ইম্পোজ হবে বলে আমরা শুনেছি, যেমন এয়ার কন্ডিশনার, তারপরে ফ্রিজ, রেফ্রিজারেটর, এগুলোর দাম বেড়ে যাবে। তারপর হচ্ছে আপনার যে অনেক আমরা জানি অনেক প্রোডাক্ট কিন্তু এখনো জিরো ট্যারিফ ইম্পোর্ট ডিউটি এনজিও করে। সেক্ষেত্রে গভর্নমেন্ট ন্যূনতম কিছু একটা ন্যূনতম 1 to 2% ট্যাক্স হয়তো ইম্পোজ করবে। সেক্ষেত্রে সেই ধরনের প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যাবে। তারপর আপনার ওভারঅল কস্ট, যেটা বলছিলাম যে আসলে এবার বাজেটে যে ওভারঅল যে বাজেট ধরা আছে সেটা কিন্তু খুব বেশি না, কিন্তু গভর্নমেন্টের মেইন চ্যালেঞ্জ হবে আপনার এই টাকার যোগান দেয়া। সেক্ষেত্রে যোগান দেওয়া আমরা দেখেছি 97,000 কোটি টাকার বাজেটে গভর্নমেন্ট টার্গেট করেছে প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো আপনার রেভিনিউ জেনারেশন করবে থ্রু এনবিআর, বাকি টাকা কিন্তু আপনার ঋণ নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি ঋণ নেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট লোকাল ব্যাংকগুলো স্বর্ণাপন্ন হবে এবং এট দ্য সেম টাইম এক্সটার্নাল আপনার কিছু রেট, বৈদেশিক ঋণের উপর ডিপেন্ডেন্সি বাড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনার মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ। আর আমরা দেখেছি এবারের বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা আছে তার প্রায় 20% কিন্তু চলে যাবে ঋণ আপনার সুদ পরিশোধের ক্ষেত্রে। সেটাও আসলে একটা বড় চ্যালেঞ্জ। আর আমরা দেখেছি যে গত কয়েক বছর যাবতীয় আপনার ফরেন এক্সচেঞ্জ রেটটা ভোলাটাইল ছিল এবং গভর্নমেন্ট কিন্তু রিজার্ভ এনশিওর করার জন্য খুব মানে ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর দ্য গভর্নমেন্ট। আমরা দেখেছি যে কলিং পেগ একটা ইন্টারেস্ট কলিং পেগ ইন্ট্রোডিউস করেছে, যাতে $1 রেট 110 টাকা থেকে 117 টাকা হয়েছে, যার কারণে কিন্তু দ্রব্যমূল্য এক লাফে বেশ কিছু বেড়েছে আমরা দেখেছি। তো নেক্সট চ্যালেঞ্জ হবে আসলে এই ফরেন রিজার্ভটা, আপনার ফরেক্স রিজার্ভটা কিভাবে আরো বাড়ানো যায়, কারণ রেমিটেন্স এবং এক্সপোর্ট আমরা জানি মেইন আর্নিং সোর্স ফর দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এছাড়াও কিছু আছে বৈদেশিক ঋণের সহায়তা, যেমন ওডিএফ ফান্ড আমরা বলি। তো এগুলো আসলে বড় চ্যালেঞ্জ। এবং এবার বাজেটে আরেকটা মেইন ইস্যু আমরা দেখেছি যে সরকারি কর্মচারীদের জন্য কিছুটা কিন্তু প্রণোদনা দেওয়া হয়েছে। এটাও আমার মনে হয় একটা বৈষম্য তৈরি করতে পারে। আমরা দেখেছি গত কয়েক বছর যাবতীয় কিন্তু সরকারি কর্মচারীরা এনুয়াল একটা ইনক্রিমেন্ট 5% পেয়ে থাকেন, কিন্তু এইবার বাজেটে এই 5% অ্যানুয়াল ইনক্রিমেন্টের পরও আরো 5% একটা এডিশনাল প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হতে পারে, যেটা আসলে সময় বাড়াবে কারণ আমরা জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু প্রাইভেট সেক্টরে রয়েছেন এবং যারা আসলে গত কয়েক বছর ইনফ্লেশনে তাদের আয় কিন্তু ততটা বাড়েনি। তো সেক্ষেত্রে একটা বড় চাপের মুখে পড়বে সাধারণ জনগণ এবং মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর জনগণ। একেবারেই তাই। এবং আরেকটি বিষয় বাজেট নিয়ে পত্রিকাগুলোতে দেখছিলাম, সেটি হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ এবারও রাখা হচ্ছে। এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তারপরে, এবং এর আগে শুধু ব্যক্তি পর্যায়ে ছিল, এবার প্রতিষ্ঠানও 15% হারে কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ পাবে। এইটিকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে যারা আপনার অনেস্ট ট্যাক্স পেয়ার, যারা সৎ আপনার যারা প্রপারলি ট্যাক্স পে করে থাকেন, তারা কিন্তু প্রতিবারই ডিসকারেজ হন। কারণ তাদের মধ্যে অনেকে এ ধরনের এমনও চিন্তা করে থাকতে পারেন যে প্রতি বছরই যেহেতু কালো টাকা সাদা করার একটা প্রচলন থেকে যায়, তাহলে তারা হয়তো কোনো সময় এসকেপ করে যে এই টাকাটা পরবর্তী বছরে দেখাবো, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু গ্রো করে। এবং এট দ্য সেম টাইম দেশ কিন্তু কালো টাকার যে আপনার ফ্লো, সেটা কিন্তু কন্টিনিউশনের একটা সুযোগ আসলেই থেকে যায়। এটা আসলে একটা বড় ইস্যু আমাদের অর্থনীতির ক্ষেত্রে। এবং এটা গত কয়েক বছর যাবত কিন্তু মাঝে মাঝে বলা হয় থেকে এটা বন্ধ করে দেওয়া উচিত, তারপর না বন্ধ করে থাকলেও এটা একটা টাইম লাইন দেওয়া উচিত, কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াসলি এটা থেকেই যাচ্ছে। এটা একটা মেজর কনসার্ন। একেবারেই তাই, প্রতি বছরই আমরা তা দেখছি।
অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এম আজিজুর রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন। কথা বলছিলাম আজকে যে বাজেট পেশ হবে সংসদে 2024-25 অর্থ বছরের সেই বাজেট নিয়ে।